নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত। আমি অরূপ। এই মুহূর্তে ইউনূস সরকারের কাছে আতঙ্কের নাম তুলসী গাবার্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। ডোনাল্ড ট্রাম্পের যিনি গোয়েন্দা প্রধান হবেন, সেই তুলসী গাবার্ড আপাতত ইউনূস প্রশাসনের কাছে আতঙ্কের নাম। আমি কেন বলছি আপনাদের, আমি কিছুটা ভয়েস শোনাবো। সেটা হচ্ছে বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, সেই তৌহিদ হোসেনের। তিনি প্রেসমিট করেছেন ঢাকাতে। সেই প্রেসমিটে তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কিভাবে বাংলাদেশি সংবাদ মাধ্যমকে উজ্জীবিত করা যায় সেটা তিনি নানা রকম উপদেশ দিয়েছেন, যে ভারতকে কাউন্টার করতে গেলে কি কি করতে হবে। সে তো তিনি তার মতো করে করেছেন, কিন্তু আপনাদের যে অংশটা আমি শোনাবো সেখানে উনি নিজে থেকেই তুলসী গাবার্ডের প্রসঙ্গ উনি উত্থাপন করেছেন এবং তারপর নিজেই সেখান থেকে সরে গেছেন। আপনারা আগে শুনে নিন সেই অডিওটা। তো আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস, এমনকি তুলসী গাবার্ডের নামও উচ্চারিত হয়েছে। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু গত সপ্তাহে ইয়াতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিংয়ের জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাংলাদেশের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে দুইজন কিন্তু স্থানীয় যে পরিষদ আছে সেখানে সদস্য বাঙালি ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন। আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলেছি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে। সেটাও সবকিছু মেনে নিয়েও তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস মানে আপনার সেটা ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রি কথাবার্তা দেওয়া হবে না, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু জড়িত থাকে। সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে। আপনারা শুনলেন তৌহিদের সেই অডিও, যেখানে অনেকে বলছেন তুলসী গাবার্ডের কথা। তারপর উনি নিজেই স্বীকার করছেন যে আজকে ভারতের যে প্রাধান্য আছে আজকে আমেরিকার মাটিতে, সেটা বাংলাদেশের নেই। অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় বসার পর তাদের আতঙ্ক যে কয়েক গুণ বেড়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা বুঝে উঠতে পারছেন না যে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প দেওয়ালির দিন একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে। তারপর এখনো পর্যন্ত যে সংখ্যালঘুদের সংহার সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি, সেটা কিন্তু চলছেই বাংলাদেশ জুড়ে। বারবার ভারত থেকে বলা হচ্ছে, তারপরও কিন্তু তারা সেটা থামছে না। এর মধ্যেই তৌহিদ হোসেন তিনি কিন্তু পরিষ্কার তার কথা থেকে নিজেই একটা আর কি, যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন উনি নিজেই তুলসী গাবার্ডের নাম বললেন এবং অনেকেই বলছেন তুলসীর কথা। তারপর থেকে তুলসী থেকে উনি সরে গেলেন। কেন তুলসী গাবার্ডকে ভয় পাচ্ছে ইউনূস সরকার? বাংলাদেশ জুড়ে ইসকনের উপর বাংলাদেশি যারা মৌলবাদী আছে তারা অল আউট বলতে পারেন ইসকনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা জেলায় জেলায় ইসকনের যে অফিস সেখানে ভাঙচুর করছে, অফিস গুটিয়ে দিচ্ছে, সেনাবাহিনী তাদের গাড়ি করে ইসকনের যারা সদস্য আছে তাদের নিয়ে যাচ্ছেন এবং দাবি উঠতে প্রথমে শুরু করেছিল যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটা যেমন মৌলবাদী তুলেছে, তেমন জামাতরা তুলেছে, তেমনি যে ছাত্ররা তারা তুলছেন, যে ছাত্ররা একই সঙ্গে ক্ষমতাতেও আছেন তাদের মুখ দিয়েও আমরা শুনতে পাচ্ছি।
শেষটা এখানেই নয়, তাদের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি আদালতে গিয়ে পর্যন্ত বলেছেন যে ইসকন একটি মৌলবাদী সংগঠন। ইউনূসের সংখ্যালঘুদের সম্পর্কে কি মনোভাব সেটা কিন্তু তার অ্যাটর্নি জেনারেল আদালতে যে বক্তব্য রেখেছেন একটি হিন্দু সংগঠনকে মৌলবাদী সংগঠন, সেখানেই তাদের মানসিকতা ধরা পড়ে যাচ্ছে যে তিনি সংখ্যালঘুদের কি চোখে দেখেন, ফলে সংখ্যালঘুদের যে চোখে দেখেন ফলে তাদের সংখ্যালঘুদের ওপর তিনি সেই ট্রিটমেন্টই প্রয়োগ করছেন। কিন্তু ভয় কিন্তু তাদের পূর্ণ দমে আছে, কারণ তুলসী গাবার্ড তিনি কিন্তু ইসকনেই তিনি দীক্ষিত এবং তিনি বাংলাদেশের একমাত্র হিন্দু যিনি এত বড় গোয়েন্দা প্রধান হিসেবে প্রথমবারের জন্য তিনি দায়িত্ব নিলেন। ফলে বুঝতে পারছে ইউনূসের যারা উপদেষ্টা আছেন তারা বুঝতে পারছেন যে এরপরে যখন উনি দায়িত্ব নেবেন তখন কিন্তু এই অবস্থায় থেমে থাকবে না। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ইসকনের ওপর হামলা, সেটা কিন্তু এখন যখন ডেমোক্র্যাটরা পাওয়ারে আছেন, বাইডেন থাকার সময় যেহেতু ওনারা ছুট পেয়ে যাচ্ছেন, যেহেতু বাইডেনের আশীর্বাদ নিয়ে ইউনূস ক্ষমতায় বসেছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলে সেটা হবে না। ইতিমধ্যে ইসকনের প্রশ্নে বা নিষিদ্ধ করার প্রশ্নে অনেক কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এই সরকার। চাপের মুখে, আন্তর্জাতিক চাপের মুখে, ভারতের চাপের মুখে তারা যেরকম বলেছিল ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তারা কিন্তু পারেনি। কিন্তু এখনো তারা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে দেশদ্রোহিতার চার্জে। তারা বিভিন্ন জায়গায় বলছে যে চিন্ময় প্রভুর নাকি নির্দিষ্ট অভিযোগ আছে, যিনি সংখ্যালঘুদের অধিকার আদায়ে পথে নেমেছিলেন এবং যার সমর্থনে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছিল, তাকে কোনোভাবে এরা বন্দি করে রাখতে চায়। কারণ এতদিন ধরে সংখ্যালঘুদের মারলেই, ভয় দেখালেই তারা ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতো, না পালালে তাদের উপর বল প্রয়োগ করা হতো। এই প্রথম বাংলাদেশের মাটিতে একজন হিন্দু যিনি নিজেদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছেন, শুধু নিজে পথে নামেননি, লাখ লাখ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তাই তাদের চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছে বাংলাদেশ। শুধু চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছেন না, সেই সঙ্গে ভয় পাচ্ছেন তুলসী গাবার্ডকে, যে তুলসী যখনই তার পদে বসবেন, কারণ তুলসী গাবার্ডের কাজই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নির্দিষ্ট তথ্য দেওয়া, সেটা তিনি ডে টু ডেই দেবেন হোয়াইট হাউসে গিয়ে, এবং কোথায় কি চলছে এবং যেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তিনি একবার না বারবার করে সরব হয়েছেন। সেটা তিনি কাশ্মীরে সরব হয়েছেন, কাশ্মীরে যেরকম উপর অত্যাচার হচ্ছে, তিনি পাকিস্তান নিয়ে সরব হচ্ছেন, তিনি বাংলাদেশে 71 সাল থেকে কি হচ্ছে পর কিন্তু তুলে ধরেছেন। তাই বুঝতে পারছেন যে তুলসী গাবার্ড আসছে, সেটা তৌহিদ হোসেনের মুখ দিয়ে কিন্তু এই প্রসঙ্গটাই বেরিয়ে গেল। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।